আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। শ্রেণী নবম ও দশম, বিষয় বাংলা প্রথম পত্র। আলোচ্য বিষয় সেই দিন এই মাঠ, কবিতা। আলোচক আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। সেই দিন এই মাঠ কবিতাটি রচনা করেছেন জীবনানন্দ দাশ। তো আমরা গত ক্লাসে জীবনানন্দ দাশের ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনেছি। তো আজকের এই ক্লাসে জীবনানন্দ দাশ রচিত সেই দিন এই মাঠ কবিতার ব্যাখ্যামূলক আলোচনা করব। তো আমরা শুরু করি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। কবিতার এই তিনটি লাইনের ব্যাখ্যা আলোচনা করার পূর্বে আমরা এই চরণগুলোর এই তিনটি চরণের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, একটু জটিল তোমাদের কাছে মনে হতে পারে, সেই জটিল শব্দগুলোর অর্থ আমরা প্রথমেই জেনে নেব। তাহলে স্তব্ধ এই শব্দটির অর্থ হচ্ছে কোলাহল মুক্ত। নক্ষত্র শব্দের অর্থ হচ্ছে তারকা। এবার আমরা অর্থ খোঁজার চেষ্টা করি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এখানে বলা হয়েছে সেই দিন। সেই দিন বলতে আসলে কোন দিনকে বোঝানো হয়েছে, এটা একটা বোঝার বিষয়। সেই দিন বলতে বোঝানো হয়েছে যখন কবি জীবনানন্দ দাশ কবিতা লিখছেন, যে সময় লিখছেন ঠিক সেই সময় থেকে ভবিষ্যতের কোনো একদিন, যেদিন জীবনানন্দ দাশ এই পৃথিবীতে থাকবেন না, সেই সময়টাকে নির্দেশ করা হয়েছে সেই দিন বলতে। তাহলে সেই দিন, যেদিন জীবনানন্দ দাশ এই পৃথিবীতে থাকবেন না, সেদিন এই মাঠ বলতে বোঝানো হয়েছে এই পৃথিবীকে, এই পৃথিবীর ভূপৃষ্ঠকে বোঝানো হয়েছে। বলছে সেই দিন, যেদিন জীবনানন্দ দাশ এই পৃথিবীর ভূপৃষ্ঠে থাকবেন না, সেদিন স্তব্ধ হবে না কো জানি। সেদিন এই পৃথিবীর কোলাহল মুক্ত হয়ে যাবে না, এই পৃথিবীটা কোলাহল মুক্ত হবে না, অর্থাৎ এই পৃথিবীতে কোলাহল চলতেই থাকবে। এই নদী নক্ষত্রের তলে, তাহলে আমাদের এই পৃথিবীতে উপরে রয়েছে আকাশ এবং আকাশে রয়েছে অগণিত তারকা। তাহলে আমাদের এই পৃথিবীর উপরে হচ্ছে আকাশ বা আসমান, এবং আসমানে রয়েছে অগণিত তারা, এবং আসমানের নিচে রয়েছে নদী। তাহলে এই নদী এবং নক্ষত্রের তলে যারা বসবাস করছে তারা কারা? তারা হচ্ছে এই মানুষ বা জীবজন্তু যারা আছে, গাছপালা, সব কিছুকেই বলা হচ্ছে যে এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সেদিন বলতে এই সেই দিনকেই বোঝানো হচ্ছে যে যেদিন জীবনানন্দ দাশ বা আমরা সবাই এখন যারা আছি, আমরা একদিন থাকবো না। জীবনানন্দ দাশ একদিন এই পৃথিবীতে ছিলেন, তিনিও একদিন এই পৃথিবীতে, এখন তিনি এই পৃথিবীতে নেই। তাহলে জীবনানন্দ দাশ এই পৃথিবীতে না থাকলেও মানুষ ঠিকই স্বপ্ন দেখবে, মানুষের স্বপ্ন দেখা বন্ধ হবে না, সেটাই তিনি বলছেন সেদিনও দেখিবে স্বপ্ন। অর্থাৎ এই তিনটা লাইনের অর্থ যদি আমরা সংক্ষেপে বলি, তাহলে এভাবে বলা যায়, জীবনানন্দ দাশ বলছেন যখন আমি এই পৃথিবীতে থাকব না, সেদিন এই পৃথিবীর কোলাহল বন্ধ হয়ে যাবে না, বরং সেদিনও ঠিক যথারীতি
এখন যেমন এই পৃথিবীতে কোলাহল আছে, কর্মব্যস্ততা আছে, ঠিক সেরকমভাবেই কর্মব্যস্ততা থাকবে এবং মানুষ যথারীতি স্বপ্ন দেখবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। সোনার স্বপ্ন বলতে আসলে স্বর্ণের স্বপ্নকে বোঝানো হয়নি, বরং আমরা শাব্দিক অর্থগুলো জেনে নেই। সোনার স্বপ্ন বলতে বোঝানো হয়েছে সুন্দর বা চমৎকার স্বপ্ন। সুন্দর বা চমৎকার স্বপ্ন। সোনার স্বপ্ন বলতে বোঝানো হয়েছে সুন্দর বা চমৎকার স্বপ্নকে। শান্ত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। আবার ঝড়ে শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া বা মরে যাওয়া। তাহলে মানুষের মধ্যে যে চমৎকার স্বপ্ন দেখার ইচ্ছা রয়েছে, সেটা এই পৃথিবীতে কোনো দিন মরে যাবে না। জীবনানন্দ দাশ যখন এই পৃথিবীতে বেঁচে ছিলেন তখন তিনি স্বপ্ন দেখতেন, কিন্তু জীবনানন্দ দাশ এই পৃথিবীতে এখন নেই, তাই বলে মানুষের স্বপ্ন দেখা কিন্তু বন্ধ হয়ে যায়নি। আমরাও কিন্তু এখন এই পৃথিবীতে কী করি? স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি না? অবশ্যই আমরা স্বপ্ন দেখি, কিন্তু একদিন এই পৃথিবীতে আমরা থাকবো না, আসবে পরবর্তী প্রজন্ম, তারাও এসে আমাদের মতো এই পৃথিবীতে স্বপ্ন দেখবে। সেজন্য তিনি বলেছেন সোনার স্বপ্নের শান্ত পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ স্বপ্ন দেখার ইচ্ছাটা কখনোই মানুষের মরে যাবে না, সেটা অগণিত সময় ধরেই সেটা বেঁচে থাকবে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। আসলে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে যে শিশিরে যখন, এই যে আমি চালতা ফুলের একটা পিকচার এখানে নিয়ে এসেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা চালতা ফুল এবং তার সাথে চালতা গাছের পাতা রয়েছে। তো কবি বলছেন চালতা ফুল যখন শিশিরে ভিজবে তখন সেটার একটা গন্ধ থাকে। চালতা ফুল তোমরা দেখবে যে চালতা ফুলের একটা গন্ধ রয়েছে। তোমরা চালতা ফুল ব্যক্তিগত জীবনে যখন চালতা ফুল হাতের কাছে পাবে তখন অবশ্যই চালতা ফুলের ঘ্রাণটা কেমন সেটা আমি বলবো যে অবশ্যই চেক করে দেখবে, যে আসলে পরখ করে দেখবে যে আসলে চালতা ফুলের গন্ধটা কেমন। জীবনানন্দ দাশ বলছে চালতা ফুল যখন শিশিরের জলে ভেজে তখন তার মধ্যে যে একটা গন্ধের সৃষ্টি হয়, সেই গন্ধের ঢেউটা সেটা প্রবাহিত হতে থাকবে অনন্তকালব্যাপী। জীবনানন্দ দাশ যখন এই পৃথিবী থেকে চলে যাবেন সেদিনও চালতা ফুল শিশিরে ভিজবে এবং চালতা ফুল শিশিরে ভিজে চালতা ফুল থেকে যে গন্ধের সৃষ্টি হবে, যে গন্ধের ঢেউয়ের সৃষ্টি হবে, সেটা জীবনানন্দ দাশ এই পৃথিবীতে না থাকলেও হবে, আর সেটা প্রবাহিত হতে থাকবে অনন্তকালব্যাপী, সেটা চলতেই থাকবে। কিন্তু জীবনানন্দ দাশ এই পৃথিবীতে থাকবেন না, সেটাই বলছেন। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। যেদিন জীবনানন্দ দাশ বা কবি এই পৃথিবীতে থাকবেন না সেদিনও লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটিকে গান শোনাবে। এখানেও একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। আসলে জীবনানন্দ দাশ জানেন যে আমি যখন এই পৃথিবীতে থাকবো না সেদিন এই পৃথিবীর কোনো কাজ, কোনো কর্মব্যস্ততা আমার জন্য থেমে থাকবে না, বরং আমি চলে গেলেও এই পৃথিবীর সকল কাজ যথারীতি চলতে থাকবে। এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, জীবনানন্দ দাশ এই পৃথিবী থেকে চলে গেলেও লক্ষ্মী পেঁচা ঠিকই তার লক্ষ্মীটিকে কী করবে? গান শোনাবে। অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো যে জীবনানন্দ দাশকে বলা হয় প্রকৃতির কবি। প্রকৃতির একটি ক্ষুদ্র উপাদান এই লক্ষ্মী পেঁচা। এই লক্ষ্মী পেঁচাটিও কিন্তু জীবনানন্দ দাশের দৃষ্টি
এড়ায়নি, তিনি এই লক্ষ্মী প্যাঁচার কথাও স্মরণে রেখেছেন এবং তিনি বলতে চাচ্ছেন যে আমি যখন এই পৃথিবীতে থাকব না, সেদিনও লক্ষ্মী প্যাঁচা ঠিক এখনকার মতোই তার লক্ষ্মীটিকে গান শোনাবে। সোনার স্বপ্নের সাঁধ পৃথিবীতে কবে আর ঝরে। এই লাইনটির ব্যাখ্যা আমরা ইতিপূর্বে দিয়েছি, আলোচনা করেছি, সুতরাং এখন আর এই লাইনটির বা এই চরণটির আলোচনা আমরা করব না। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। তাহলে চারিদিকে শান্ত বাতি, শান্ত বাতি এই শব্দের অর্থ কী? শব্দগুলোর অর্থ কী? শান্ত শব্দের অর্থ হচ্ছে স্থির, বাতি শব্দের অর্থ হচ্ছে প্রদীপ। তাহলে শান্তবাতি শব্দটার অর্থ দাঁড়ায় স্থির প্রদীপ। তাহলে যে প্রদীপটা স্থির হয়ে আছে, অর্থাৎ একটা মোমবাতি যদি আমি জ্বালিয়ে রাখি, সেই মোমবাতিটা আশেপাশে বা চতুর্দিকে যদি বাতাস প্রবাহিত হয়, তাহলে সেই মোমবাতিটা কি করবে? মোমবাতির যে আগুনের শীষ সেটা নড়াচড়া করবে, কিন্তু বাতাস কোনো রকমের কোনো বাতাস যদি না থাকে তাহলে সেটা স্থির হয়ে জ্বলতে থাকবে। তাহলে জীবনানন্দ দাশ এরকম একটা পরিস্থিতির কথা বলছেন, চারিদিকে শান্তবাতি। এটা একটা চিত্রকল্প, যে আমরা চোখ বন্ধ করলেই এই দৃশ্যটা আমাদের চোখের সামনে ভেসে উঠবেই, যে কোনো বাতাস নেই, একটা মোমবাতি অন্ধকারে জ্বলছে, সেটা কোনো রকমের কোনো নড়াচড়া করছে না। এই দৃশ্যটা কেমন সেটা আমরা কল্পনা করতে পারি। তাহলে চারিদিকে শান্ত বাতি, এটা একটা দৃশ্য বা এটা একটা এই পৃথিবীর একটা গল্প। কিংবা ভিজে গন্ধ, ভিজে ভিজে গন্ধ শব্দের অর্থ হচ্ছে, ভিজে শব্দের অর্থ হচ্ছে জলপূর্ণ, গন্ধ শব্দের অর্থ হচ্ছে ঘ্রাণ। মাটি যখন জলপূর্ণ হয় তখন মাটি থেকে এক ধরনের গন্ধ বের হয়। তাহলে এটাও একটা দৃশ্য বা এটাও একটা পর্ব বা এটাও একটা জীবনের অংশ। আবার মৃদু কলরব, মৃদু শব্দের অর্থ হচ্ছে অল্প, কলরব শব্দের অর্থ হচ্ছে উচ্চ শব্দ। তাহলে মানুষ অল্প শব্দে যখন কথা বলে, যখন মানুষ চিৎকার চেঁচামেচি না করে খুব ধীরস্থিরভাবে কথা বলে, তখন যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়, সেই পরিবেশের কথা বলছেন। মৃদু কলরব অর্থাৎ অল্প শব্দ করে কথা বলা, সেটাকে বলা হয় মৃদু কলরব। তাহলে মৃদু কলরব, ভিজে গন্ধ, শান্ত বাতি, আবার খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, এইটা আরেকটা দৃশ্য। এই সবগুলো দৃশ্য একত্রিত করলে যে আসলে কর্মব্যস্ততাটা হয় বা দাঁড়ায়, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ বলছেন যে এই দৃশ্যগুলো এখন যেমন আছে, যখন আমি এই পৃথিবীতে থাকব না তখনও এই কাজগুলো যথারীতি চলতে থাকবে, এই কাজগুলো কখনোই থেমে যাবে না। জীবনানন্দ দাশ বলতে চেয়েছেন যে কোনো ব্যক্তির মৃত্যুর কারণে এই পৃথিবীর কোনো কাজ রহিত হবে না, থেমে থাকবে না, সব কাজ যথারীতি চলতে থাকবে। তাই তিনি বলছেন পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। আমি যে দৃশ্যগুলোর কথা বললাম বা দৃশ্যগুলোর আলোচনা করলাম, এই যে দৃশ্যগুলো, এই কাজগুলো, এগুলো পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন এই কাজগুলো চলতে থাকবে এই পৃথিবীতে। এটাই তিনি বলেছেন। এশিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে আছে। তোমরা নিশ্চয়ই পড়েছ যে এই পৃথিবীতে মানুষ বিভিন্ন সময়ে, আজ থেকে অনেক দিন আগে এই পৃথিবীতে সভ্যতা গড়ে তুলেছিল। সেগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে এশিরিয়া সভ্যতা, বেবিলনীয় সভ্যতা। এই সভ্যতাগুলো, এছাড়াও রয়েছে সিন্ধু সভ্যতা, তারপরে হচ্ছে ক্যালডীয় সভ্যতা। এই সভ্যতাগুলো পৃথিবী থেকে আজকে
ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। কিন্তু একসময় সেগুলো কত সুন্দর ছিল। তার বেবিলনীয় যে সভ্যতা, সেই সভ্যতার আমি একটা সভ্যতার ঝুলন্ত উদ্যানের ছবি, বেবিলনের ঝুলন্ত উদ্যানের ছবি এখানে একটা ছবি এখানে আমি নিয়ে এসেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যেন তোমরা সহজে বুঝতে পারো যে আসলে বেবিলনের ঝুলন্ত উদ্যানটা কেমন ছিল। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে আসলে এটা কত সুন্দর করে তৈরি করেছিল সেই সময়ের লোকজন। কিন্তু আজকে তুমি যদি ওই স্থানে যাও যে স্থানে এই সভ্যতা গড়ে তোলা হয়েছিল, সেখানে কিন্তু এরকম দৃশ্য তুমি দেখবে না। সুতরাং এই এশরীয় সভ্যতা এবং বেবিলনীয় সভ্যতা সব কিছুই আজকে এই পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে। কিছুই আজ এই পৃথিবীতে এখন আর আগের মতো টিকে নেই। যেমন পূর্বে ছিল, এখন আর তেমন নেই। সব কিছুই কী হয়ে গেছে? ধুলার সাথে মিশে গেছে, ছাই হয়ে গেছে। সভ্যতার বিবর্তন ধারার ফল আজকের আধুনিক সভ্যতা। বন্যতা থেকেই সভ্যতার শুরু, সেই বন্যতা থেকে বর্বর সভ্যতা, বর্বরতা থেকে মানুষ ধীরে ধীরে সুশৃঙ্খল জীবনযাপন শুরু করে প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের সভ্যতা গড়ে ওঠে। মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, এশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা এদের মধ্যে অন্যতম। কিন্তু এই যে সভ্যতা এই পৃথিবীতে গড়ে উঠেছিল, কিন্তু আজকে এর কোনো কিছুই এই পৃথিবীতে টিকে নেই। সব কিছুই কী হয়েছে? ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এই কবিতার মূল বক্তব্য হচ্ছে যে সেই দিন এই মাঠ কবিতার মূল বক্তব্য হচ্ছে, সংক্ষেপে এটা বলা যায়, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মৃত্যু নেই। এটা হচ্ছে এই কবিতার মূল বক্তব্য বা মূল মেসেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো অনলাইন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।